আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। ভ্রমণ পর্বে আমরা চলে এসেছি আমের রাজধানী খ্যাত নওগাঁ জেলায়। এখন অবস্থান করছি আমরা নওগাঁর সাপাহারে। দেখতেই পাচ্ছেন সারি সারি গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে আম ভর্তি ঝুড়ি নিয়ে। বিভিন্ন প্রান্ত থেকে তারা আম নিয়ে চলে আসছে এই সাপাহার বাজারে বিক্রি করার জন্য। আমরা আমের হাট ঘুরেছি, এখন আমরা রওনা দিচ্ছি সাপাহারের বেশ কয়েকটি দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য। আমরা প্রথমে চলে যাব ঐতিহাসিক সেই জবাই বিলে। অন্যতম প্রসিদ্ধ সাপাহারের এই জবাই বিল যাওয়ার জন্য আমরা এখন চলে আসছি এই সাপাহারের জিরো পয়েন্ট থেকে আমরা অটো বা ভ্যানে চলে যাব জবাই বিলে। চলুন দেখে আসি সেই ঐতিহাসিক জবাই বিল। ভাই, এখান থেকে তো সরাসরি জবাই বিল যাওয়া যাচ্ছে না। আপনি কত দূর যাবেন? আপনি যাবেন কোন পর্যন্ত? খঞ্জনপুর। ওখান থেকে অটোতে আমরা যেতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে ভাইয়ের অটোতে উঠে পড়ি, উঠে আমরা যাই খঞ্জনপুরে। চারিদিকে শুধু আমেরই গাড়ি, প্রতিটা গাড়ি ভর্তি আম। এত আমের গাড়ি আসছে যে রাস্তা জ্যাম হয়ে গেছে। মোটামুটি মনে হচ্ছে 2-3 কিলো রাস্তা জ্যাম হয়ে গেছে। আমরা অটো নিয়ে রওনা দিয়েছি জবাই বিলের উদ্দেশ্যে। এখান থেকে জবাই বিলের দূরত্ব 10 কিলোমিটারের মতো। আমরা অটো নিয়ে চলে যাব, ওইখানে আমরা জবাই বিল ঘোরাঘুরি করব, তারপরে চলে যাব অন্য আরেকটি স্পটে। আর দেখতেই পাচ্ছেন রাস্তার দুই পাশে সারি সারি আমের বাগান, আর গাছে কিন্তু এখনো প্রচুর আম আছে। বিভিন্ন জাতের আম আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আম্রপল্লী যে আমগুলো, সেই আমের বাগানের আধিক্যই অনেক বেশি। তাছাড়া বাড়িফোর জাতের আমও এই অঞ্চলে প্রচুর দেখা যাচ্ছে। আমরা অটো নিয়ে চলে আসলাম খঞ্জনপুর বাজারে। এখান থেকে ওই পাশের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়ে চলে যাব এখন জবাই বিলে। এটা কিন্তু ছোট একটা বাজারও, দেখতেই পাচ্ছেন। বেশ শাকসবজির দোকান, আশেপাশে বেশ কিছু মুদিখানার দোকান সবই আছে এখানে। ছোট একটা বাজার। আমরা এই পাশের রাস্তা দিয়ে চলে যাই। ভাই, যাবেন এইদিকে? এখান থেকে আমরা একটা অটো ভ্যান পেয়ে গেছি। অটো ভ্যানে আমাদেরকে যেতে হবে জবাই বিল। ভাই আমাদেরকে নিয়ে যাবে। এখান থেকে ভাড়া জনপ্রতি 25 টাকা। আমরা চলে আসছি জবাই বিল গ্রামে। আরও 2-3 কিলো যাওয়ার পরে আমরা পাবো সেই জবাই বিল হ্রদ, মানে লেক যেটা, তাই না? জবাই বিলটা আমরা পাবো। আর দেখতেই পাচ্ছেন চারিদিক দিয়ে শুধু মাটির বাড়িগুলো কিন্তু দোতলা বাড়িও আছে, বেশ বড় বড় বাড়ি, দেখতে চমৎকার লাগতেছে। আমাদের ওই সাইডটাতে কিন্তু এরকম মাটির বাড়ি ঘর তেমন একটা নাই। এই এলাকায় এখনও সেই গ্রামীণ ঐতিহ্য ওনারা ধারণ করে রেখেছেন। মাটির বাড়ি যথেষ্ট দেখা যাচ্ছে। বাহ, দারুণ ব্যাপার। পাশে একটা বড় মাদ্রাসা আছে, অনেক বড় মাদ্রাসা। কি নাম মাদ্রাসার? কত ছাত্রছাত্রী পড়ালেখা করে এখানে? 1000-1200 ছাত্রছাত্রী পড়ে না এখানে? এটা এই এলাকার অন্যতম বৃহৎ মাদ্রাসা, জবাই সুফিয়া মাদ্রাসা। প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়ালেখা করে। আমাদের বাড়িতে ভিতরে, কিন্তু ওনার এই মাথা থেকে কাছে দেখতে পাচ্ছি।
আপনি এদিক করবেন আমি করবো না অনেক দেখেছি আমি এরা যে এরা বেতন রেখেছে হ্যাঁ সামনে একটা ব্রিজ আছে, খুবই চমৎকার। আপনারা কোথা থেকে এলেন এখন? আমরা আসতেছি সিরাজগঞ্জ থেকে, কিন্তু আমরা গতকালকে থেকে আছি সাপাহারে। হ্যাঁ। এটাই হলো সাপাহারের জবাই বিল। বিশাল আয়তন কিন্তু এই বিলের। আর এখন শুষ্ক মৌসুম হওয়ার কারণে তেমন একটা পানি আসে নাই। শুষ্ক মৌসুম শেষের দিকে, বর্ষা ঋতু শুরু হয়ে গেছে, আর কিছুদিন পরে বর্ষার পানি যখন চলে আসবে তখন পুরোটা বিল একদম কানায় কানায় পানিতে থই থই করবে। তখন বিলের আয়তন অনেক বেড়ে যাবে, তখন দেখতে আরও চমৎকার লাগবে। জবাই বিলটি নওগাঁ জেলার সাপাহার উপজেলায় অবস্থিত। সরকারি হিসেবে বিলটি 990 একর বা 4 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিলের পাশেই পূর্ণভবা নদী অবস্থিত। এই বিলের আসল নাম হচ্ছে ডমরোয়েল বিল এবং মাহিল বিল, যা 4 নম্বর আওয়াই ইউনিয়নের অন্তর্গত। পাহাড়ি পুকুর ব্রিজ দুটিকে পৃথক করেছে। পাহাড়ি পুকুর ব্রিজের উত্তর পার্শ্বে ডমরোয়েল বিল এবং দক্ষিণ পার্শ্বে মাহিল বিল। জবই বিল নামে কোনো বিলের অস্তিত্ব ছিল না। জবই বিল নামকরণের একটি কারণ হচ্ছে সাপাহার উপজেলার অধিকাংশ লোক জবই বিলের গ্রামের পথ বেয়ে এই ডমরোয়েল বিলে যেতে হয়, সেই সূত্র ধরে এই বিলের নাম জবই বিল বলে ডাকে। এই ডমরোয়েল বিলে 90-এর দশকে বিপুল পরিমাণে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত এবং শীতকালে বিভিন্ন প্রজাতির পাখি ভিড় জমাতো, যা মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করত। কিন্তু কিছু অসাধু পাখি শিকারীর কারণে আজ সে সকল অতিথি পাখি এখন তেমনভাবে দেখা যায় না এবং কিছু প্রজাতির মাছও আজ বিলুপ্ত প্রায়। বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় ডমরোয়েল বিলে 2টি মাছের অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। সেটিকে আমরা আঞ্চলিকভাবে বলে থাকি মাছের কাঠা। এটি উপজেলা মৎস্য অফিস নিয়ন্ত্রণ করে। বর্তমানে সরকার মৎস্য চাষ করছে। এই ডমরোয়েল বিলে 90 দশকের পূর্বে যখন বিলে হাঁটু পানি থাকতো, তখন দিন তারিখ নির্ধারণ করে বিলে মাছ ধরা। জবই বিলে অতিথি পাখিদের পর্যাপ্ত খাবার থাকায় প্রতি বছর শীতে মৌসুমি পাখি ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। রাজহাঁস, শামুকখোলা, চাহা, সাদাবক, কক, বালিহাঁস, পাতি, সরালিসহ নানা জানা অজানা বিভিন্ন প্রজাতির পাখি আসে এই বিলে। পাখিদের কিচির মিচির কলতালে সবসময় মুখরিত থাকে বিল। বিল ছাড়াও পার্শ্ববর্তী পুনর্ভবা নদী এলাকাতে অসংখ্য অতিথির আগমন ঘটে। বিলের ছোট ছোট মাছ, পোকামাকড় এবং শামুকই মূলত অতিথি পাখিদের প্রধান খাদ্য। বিলে প্রচুর অতিথি পাখি আসে শীতকালীন সময়ে, আর বিল থেকে প্রচুর দেশি মাছ আহরণ করা হয়, সেটাই এই ভাস্কর্যগুলির দ্বারা বোঝানো হয়েছে। জবাই বিলে এসে আমরা অনেকখানি ঘোরাঘুরি করলাম, বেশ ক্ষুধার্ত হয়ে গেছি। আশেপাশে তেমন কিছু নাই, এখানে শুকনা কিছু খাবার আছে। যারা ট্যুরিস্ট বেড়াতে আসেন এখানে হালকা কিছু স্ন্যাক্স, আইসক্রিম এগুলো খায়। আমরা এখানে বসে 1 কাপ চা খাবো, আদা দেওয়া রং চা। সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভেবেছিলাম হয়তো এই সাপাহার ঘুরে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ 11টার পর থেকে আকাশ পরিষ্কার হয়ে গেল। আমরাও সাপাহারের বিভিন্ন জায়গা ঘোরার জন্য বের হয়ে পড়লাম। তারই সুবাদে এখন আমরা অবস্থান করছি সাপাহারের এই জবই বিলে। এখানে চা খাওয়া শেষ করব, বিল দেখে আমরা চলে যাব ভারত বাংলাদেশ সীমান্ত দেখার জন্য। যেহেতু নওগাঁ জেলাটা ভারতের সাথে আমাদের যথেষ্ট সীমানা আছে, তো সীমানার কিছুটা অংশ এদিকে সামনে এগিয়ে গেলেই দেখা যাবে সীমানা প্রাচীর আছে। আমরা সেই সীমানা প্রাচীর দেখার জন্য চলে যাব একদম বর্ডারের কাছাকাছি। চাটা শেষ করি। প্রচুর আর মাছের খুব আছে। ছোট ছেলে এক আটা পাট তো 4 হাত ও সাত। তো প্রত্যেকটা পাটে 10 টাকার খালি বাঁশ। মাছ
পানি কিন্তু অনেক কম, অনেক পানি আসে বর্ষার সময়, অনেক বর্ষায় বরাবর এই একদম রাস্তার পাশে চলে আসবে পানি, আর তখন তো অনেক ছড়ায় যায় বিলের আকার। কি কি গ্রাম আছে বলতেছেন এদিকে? বইপুর, আশ্রন্দ, মধুল, মেলা গ্রাম আছে। অনেকগুলো গ্রাম আছে, গ্রাম আছে। সব বর্ডার লাগোয়া না একদম ভারত। পাতাড়ি হয়েছে বর্ডার এলাকা। পাতাড়ি। পাতারি গ্রামটা হচ্ছে একদম সীমান্তের সাথে। সীমান্ত মানে কলমডাঙ্গা, আপনি যদি পাতাড়ি যান জি। তাহলে মনে করেন রাস্তার এপার ধরেন যে বর্ডার এদিকে রয়েছে। আচ্ছা, আমরা ভাইদের সাথে কথা বলে এখান থেকে চলে যাব একদম বর্ডারের কাছাকাছি যে গ্রামগুলো আছে সেই গ্রামের দিকে। বর্ডার যদি, মানে রাস্তা নাই, ঘাট নাই, কোনটা বাড়ি করে বসে আছে। ব্রিজ পার নদী পার হতে হয়েছে, এই পাড়ে থাকতে যায়, এই পাড়ে সেই জেলা। তা বলছি 5 কেজি আম দেওয়া আছে, ওই আমটা খাবেন আর এই আমটা খাবেন। এটা গ্রামের নাম কিন্তু পাহাড়ি বগল। পাহাড়ি পুকুর। আচ্ছা, এদিক ধরেন। এই গ্রামের নাম কি ভাই? পাহাড়ি পুকুর। পাহাড়ি পুকুর। আচ্ছা, সুন্দর গ্রাম তো অনেক। আপনারা এই গ্রামেই থাকেন? এই গ্রামের তাহলে এই গ্রামের নাম কলমনা। কলোনা। এদিক দিয়েও দেখতে পাচ্ছি মাটির বাড়ি সব, আপনাদের ওই দিক দিয়েও সব মাটির বাড়ি। না, আমাদের কলমনাতে মাটি বাড়ি কম। ও, এটাতেই শুধু মাটির বাড়ি। এই যেটা বাঙালি বেরো চালে সামনে আসছে এটা সোনার মুখ। তা আপনারা এখানেই নামবেন সবাই? আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাইরা নেমে গেল, আর আমরা যাব একটু সীমান্ত দেখতে, ভারত বাংলাদেশ সীমান্ত। কাছাকাছি তো না? ওই কি গ্রাম ওটা? ওই আদাতলা, পাইয়া ভাষা, দিয়া পাতাড়ি। পাতারি। আমাদেরকে এখন যেতে হবে পাতারি, ওইখানেই ভারত বাংলাদেশ সীমান্ত। মানে পাকা আসবো 15 দিন লাগবে, 15 দিনের সফর আইছি না, 7 দিন থাকার হবে না, আবার ফের বাইরে যাবে। আইসা তো ফোন দেবো না, না দেবো না, দেবো না। আচ্ছা, আচ্ছা। আমরা কিন্তু একদম সীমান্তের কাছাকাছি চলে আসছি। এটা সীমান্তের কাছের একটা গ্রাম, মাটির বাড়ি, প্রচুর ধানের আবাদ হয় বোঝা যাচ্ছে। সব বাড়ির সামনেই ধানের পালা উঁচু করে রাখা হয়েছে, আর সব বাড়িতেই গরু আছে, কম বেশি সবাই গরু লালন পালন করেন এই এলাকায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কি এটাই? না, ওইটা পিছনের ওইটা? পিছনের ওইটা। এটা তো বাংলাদেশের একদম শেষ গ্রাম না? শেষ গ্রাম। কি নাম এই গ্রামের? এইটা পূর্ব আদাতলা বলে। পূর্ব আদাতলা। আদাতলা। আর এর পরে বাংলাদেশের কতটুকু জায়গা? এটা বাংলাদেশের আছে পাতাড়ি থেকে হ্যাঁ, আছে মনে জায়গা। হয়, এদিকে মানে ইন্ডিয়া জায়গা ও, আছে। এদিক থেকে ইন্ডিয়া না? এদিকে ইন্ডিয়া, কতটুকু? পশ্চিম দিকে, গ্রাম পশ্চিম বাংলাদেশ। দিকে। এটা খালি বাংলাদেশ। তারপরে তা নদীর ওই পারে হলো ইন্ডিয়া। মাঝে একটা নদী আছে, নদী আছে, ছোট? ছোট নদী। আচ্ছা, তারপরেই ভারত। তারপর ভারত। ভারতের কি মালদা ওই পাশে? হ্যাঁ, মালদা, পাকুয়া। আচ্ছা, এদিক থেকে কতটুকু গেলে পরে ভারত? ওই গ্রামটার পরেই নদী আছে। যে গ্রামের পরে নদী একদম। আচ্ছা, তারপর ওই গ্রামটা তো বাংলাদেশ। ও গ্রামটা না, এই তাহলে? গ্রামটা বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ। তারপর ওই নদীর এক কথায় ও পার হলো ভারত, এ পার হলো বাংলা। আচ্ছা, আচ্ছা, মধ্যে তো কাঁটাতারের বেড়া না? কাটা যাবে। কাঁটাতারের বেড়া আছে। আপনারা যে সীমান্তে বসবাস করেন, কোনো ধরনের সমস্যা তো কখনো হয় না? না, না হয়, মাঝে যখন মধ্যে হয় হয়। আগে বেশি হইতো, এখন ওরা ওই তারের বেড়ার ওমনে চলে গেছে, হুম হুম, যার কারণে এখন কম হয়েছে। কোনো সমস্যা নাই, এখন সমস্যা নিরাপদ নেই, আলহামদুলিল্লাহ। গরু তো সুন্দর সুন্দর লালন পালন করে এই এলাকায় দেখতেছি যে সবাই। গরু খুব আমাদের এলাকায়, সুন্দর সুন্দর গরু সবাই লালন পালন করে, গরু খুব সব শাহিওয়াল সুন্দর সুন্দর গরু। সব বাড়িতেই দেখলাম মোটামুটি গরু লালন পালন। প্রতিটা বাড়িতে গরু আমাদের এলাকায়। আচ্ছা, তো ঠিক আছে ভাইজান, কথা বলে ভালো লাগলো। আমরা একটু ঘুরতে আসছি সীমান্ত। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সুন্দর সুন্দর শাহিওয়াল বাচ্চা।
একটা জিনিস ভালো লাগছে এই এলাকায় এসে, যে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত বিদ্যুতের সংযোগ আছে এবং একদম শেষ পর্যন্ত পাকা রাস্তাও আছে, কোথাও আমাদেরকে নামতে হচ্ছে না। ওই যে সামনে দেখা যাচ্ছে একটা ফ্ল্যাগ উঠছে, আর সাথেই দেখতে পাচ্ছেন একটা ওই যে সাদা পিলার, ওটাই সীমানা পিলার। ওই পর্যন্ত যাওয়া যাচ্ছে না, সামনে যেহেতু নদী। আমরা এখন বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থান করছি, সীমান্তবর্তী এলাকা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ণভবা নদী। নদীর ওই পার থেকে ইন্ডিয়া, না ওই পার থেকে ইন্ডিয়া। আমরা বাংলাদেশের শেষ সীমানায় এখন অবস্থান করছি। ওই সামনেই দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের কাঁটাতারের বেড়া। সম্ভবত ওই পারটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলা। আর আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের নওগাঁ জেলার সাপাহার উপজেলার একদম শেষ গ্রামে। ওই যে দূরে কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। সীমান্তের কাছাকাছি আসলে অদ্ভুত একটা অনুভূতি আমাদের সবার মাঝে জেগে ওঠে। এই যে কতখানি দূর, সামান্য একটু কিন্তু, অথচ দুইটা কিন্তু দুই দেশ। আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের ভূখণ্ডে, আর কাঁটাতারের ওই পাশটা হচ্ছে ভারতীয় ভূখণ্ড। ওই যে গাড়ি নিয়ে বাইক নিয়ে চলাচল করতেছে ভারতীয় সীমানায় ভারতীয় লোকজন। কোনোভাবেই ওই পারে যাওয়ার উপায় নাই। সামান্য একটু দূরত্ব, কিন্তু ওই পারে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, অন্তত এই মুহূর্তে। যাওয়া যাবে না সেটা না, যাওয়া যাবে অবশ্যই, সেটা নিয়মমাফিকভাবে পাসপোর্ট ভিসা নিয়ে তারপরে প্রবেশ করতে হবে, কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে না। এটা বাংলাদেশ, এটা ভারত। হ্যাঁ, নদীতে নাকি পানি বেড়ে গেছে, সবাই গ্রামের যেসব বাচ্চারা তারা যাচ্ছে নদীতে গোসল করতে। আমরা ভারত বাংলাদেশ সীমানা দেখলাম, বাংলাদেশের শেষ গ্রামে, মানে নওগাঁ জেলার সাপাহার উপজেলার একদম শেষ প্রান্তের শেষ গ্রামে এসেছিলাম। এখান থেকে ভারত বাংলাদেশের সীমানাটা বেশ চমৎকার দেখা গেল। ওই পাশটা কাঁটাতারের বেড়া, আর এই দিক দিয়ে এই যে নদীর এই পাশটা, এই দিক দিয়ে বাংলাদেশের অংশ। কি আম ভাঙলেন আজকে? আজকে হলো রূপালি। সব রূপালি ভাঙতেছেন এখন? হয়। বাড়ি ফোরও ভাঙতেছেন? ভাই ফোন নাই, ওর ব্যাক রূপালি কেটে বান। সব রূপালি ভাঙতেছেন। সকাল থেকে কতটুকু ভাঙলেন আজকে? সকালে ভেজে 22 তারিখ মানে 22ই কালে 22 ক্যারেট। হ্যাঁ, পানি লেগে হ্যাঁ, আর ভাঙতে পাইনি। ও বৃষ্টি হয়ে গেল তো, অনেক বৃষ্টি বৃষ্টি হয়ে হয়েছে। গেল। হ্যাঁ, তারপর আবার ভাঙা শুরু করছেন। আবার ভাঙছে এটা কি আপনারা বাজারে বিক্রি করবেন না সরাসরি ঢাকায় পাঠাবেন? বাজারে। সব বাজারে নিয়ে যাবেন এখন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমরা চলে আসছি একদম আমের বাগানে। সামনে ভাইয়ের সাথে কথা হলো, ভাইরা বাগান থেকে আম ভাঙতেছে। ভাইদের বাগানে ঢুকবো, দেখি ওনারা কি কি আম এবছর চাষ করেছে, বা ওনাদের বাগানে কি আম আছে আমরা দেখি। ভাই, আপনাদের এই বাগান কয় বিঘা? এটা এটা 22 বিঘা। এক দাগেই 22 বিঘা? এক দাগে 22 বিঘা। বিশাল বাগান। এত আম তো একসাথে ভাঙা যাবে না, অল্প অল্প করে ভাঙবেন। আমরা কোনোদিন ওই যে এক গাড়িতে আমাদের 25-30 ক্যারেট যায়, জি, এক গাড়ি দেই, 2 গাড়িও দেই। সর্বোচ্চ 2 গাড়ি 2 গাড়ি একদিনে? একদিনে। আচ্ছা, এইভাবে ভাঙতে থাকবেন? হ্যাঁ, তো এভাবে যতদিন লাগে আস্তে তো আস্তে। তাতে আম পচে যাবে না? না, ওই যে আমরা বুঝতে পারি কিছুটা। জি যেমন এই আমটা আমার চলবে না, আপনাকে দেখাই আমি। জি। এই আমটা আমাদের বিক্রির যোগ্য নয়, অযোগ্য? হ্যাঁ, হ্যাঁ, দেখেন এখানে একটা আম আপনাকে দেখাই। জি। এই যে দেখেন, এই আমটা যখন আমরা বুঝতে পারবো যে এই আমটা রাখা যাবে না, তখন এটাকে আমরা তুলে নিলাম। আচ্ছা, এই আমটা নিয়ে নিলাম। জি এদিকে আসুন, জি। দেখেন এই আমটা আমরা রাখতে পারবো হয়তো আরো 1 মাস। 1 মাস রাখতে পারবেন? হ্যাঁ আচ্ছা, এখনো এটাকে- তরতাজা আছে? হ্যাঁ, আচ্ছা এরকম আমরা একটু নমুনা বুঝতে পারি। আচ্ছা। যেটা এটা দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদের? মোটামুটি বাগান তো আমাদের 10 বছর হয়ে আচ্ছা, গেছে। এটা আপনারা বুঝতে পারেন যে কোনটা রাখা যাবে? না, একটু বুঝতে পারি জি অল্প। জি। আমরা তো আর একেবারে ওইভাবে কৃষি এখনো শেখেন নাই? ডিপ্লোমা করেনি, জি তবে চাষের মাধ্যমে যতটুকু আমাদের অভিজ্ঞতা আসছে, জি, এটাই কাজে লাগে। এটাই কাজে লাগাচ্ছেন। হ্যাঁ। জি। এগুলোতেও মাশাআল্লাহ সুন্দর কালার চলে আসছে। সম্ভবত আর কদিনের ভিতরে পারা যাবে, তাই না ভাইজান? আজকেও পারা যায় ইচ্ছা করলে।
আচ্ছা ভাইজান, এই চারা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এগুলো আমাদের নিজেরাই চারা দেন? নার্সারি থেকে নেই, অনেকগুলো আবার ওই যে দিনাজপুর থেকে নেই। আম্রপালির চারা দিনাজপুর থেকে আনেন? তাই? এটা তো কেউ জানে না। থেকে অনেক নেই, নিজেরাও করি, কিন্তু দিনাজপুরের যে চারাটা একটু ভালো। তাই? হ্যাঁ, আচ্ছা, আমাদের যে কয়েকটা চারা লাগতো আমরা বাড়িতে লাগাবো। সাপাহারে সাপাহার পাওয়া যায়। কোথায় পাওয়া যাবে এটা? সাপাহারে আপনি ঢোকার আগে ডাইন বামে দেখবেন, একটু খেয়াল করবেন। জি, নার্সারিগুলোতে হ্যাঁ, ওখান থেকে সংগ্রহ করা যাবে। আচ্ছা, ঠিক আছে। একটু আম দেখো। মনে হচ্ছে যে ফজলি আম, আসলে কিন্তু ফজলি না, বড় সাইজের আম্রপালি। হ্যাঁ, আম্রপালি মানে রূপালি যেটা বলতেছেন ওনারা, এটারও কিন্তু ভালো সাইজ আসে মাশাল্লাহ, দুইটাতে 1 কেজি, বেশ ভালো সাইজ। এটা তো ভালো সাইজ আপনাদের এ গ্রেডের। এটা A grade। এই আচ্ছা। যে আমগুলা দেখেন আচ্ছা, এরকম এ গ্রেডের আম পাইকারি কেমন দাম হতে পারে বর্তমান বাজার মূল্য? এটা বর্তমান বাজার মূল্য 5,500। 5,500 থেকে 5,500 বর্তমান বাজার মূল্য। বর্তমান বাজার। আর কদিন পরে তো দাম আস্তে আস্তে আরও বাড়বে। হ্যাঁ, এটা আর যদি 20 দিন পর আমরা দিতে পারি তাহলে 10,000 ওই পারে। 10,000? হ্যাঁ, মাশাল্লাহ, তাহলে তো তখন ভালো দাম পাওয়া যাবে। হ্যাঁ, ভালো দাম পাওয়া যায়। আচ্ছা, এটা আমাদের মোটামুটি জুলাইয়ের 20-এর পর থেকে দামটা বাড়ে। জুলাইয়ের 20 তারিখের পর থেকে দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। আসতে পারে। আচ্ছা, আর আম্রপালির সিজনটা কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত? 15 জুন থেকে আরম্ভ আমাদের। মোটামুটি কতদিন থাকে এই আমটা? এটা 31 জুলাই পর্যন্ত, কিন্তু আমরা আর কিছুদিন অগাস্টেরও কিছুদিন পান। ফেলতে পারি। আচ্ছা, যত্ন করলে আরও কিছুদিন পাওয়া যায়। তো আপনারা তো শুধু বাজারেই বিক্রি করেন না, অন্য কোথাও বা ঢাকা থেকে এরকম কোথাও আপনারা না, এরকম আমরা পাঠান এটা না? করি না। ও। আর আমাদের এটা সময় জোটে না। সময় হয়ও না, না? না, আমাদের পক্ষে সম্ভব হয় না এটা। অনেক বড় বাগান। আচ্ছা, তো ভাইজানের নাম? আমার নাম আজিজুর রহমান। আজিজুর রহমান ভাই। আজিজুর রহমান ভাইয়ের বাগানে আসলাম, বিশাল বড় বাগান। ভাই ঘুরিয়ে আমাদেরকে দেখালেন, আমের বাগান দেখালেন, ওনার সুন্দর আম ধরেছে সেগুলো দেখালেন, এবং আমাদের উপহারস্বরূপ বেশ কয়েকটা আমও দিয়ে দিলেন। আমরা বাসায় ফিরে এই আম খাবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আম দিয়েছেন, আমের জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার আমরা গ্রামের ভিতরে সামান্য কিছুটা মেঠো পথের দেখা পেলাম। রাস্তাটা এই পাশে একটু ভাঙাচোরা, আর গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে এই এলাকায়, যে জন্য রাস্তার অবস্থা একটু খারাপ। অবশেষে আমরা কাঁটাতারের বেড়ার দেখা পেয়েছি, শেষ সীমানা। গাছের থোকায় থোকায় আম ধরে ঝুলে আছে। এগুলো সম্ভবত আশিনা আম, ছোট গাছ কিন্তু অনেক আম ধরেছে। এটা পাকতে এখনও বেশ সময় আছে, মানে শেষের দিকে এই আমটা পাকবে, একটু টকটক স্বাদের। কিন্তু যেহেতু একদম শেষে দিকে এই আমটা পাকে, সে কারণে এই আমের কিন্তু ভালো একটা দাম পান কৃষকরা। বন্ধুরা, আমি এখন চলে আসছি বাংলাদেশের শেষ গ্রাম পাতারি গ্রামে। নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতারি গ্রামটি একদম শেষ প্রান্ত। পিছনেই দেখতে পাচ্ছেন দীর্ঘ কাঁটাতারের বেড়া, একদম ওই মাথার থেকে অনেকখানি দূরে দেখা যাচ্ছে। ওই মাথা থেকে শুরু করে যত দূর চোখ যাচ্ছে, এদিক দিয়ে পুরোটাই ভারত বাংলাদেশের সীমানা প্রাচীর দেখাই যাচ্ছে। আর আমরা এই পর্যন্ত এসেছি, সামনে
ওই দূরে ওই যে গাছটা আছে তাল গাছটা, ওই তাল গাছের পাশেই আছে সীমানা পিলার। সীমানা পিলারের পরেই বেশ খানিকটা দূর, 150 মিটার পরেই এই যে ভারতের কাঁটাতারের বেড়া। আমরা আর অত দূরে যাব না, আমরা আজকে বের হয়েছিলাম সীমানা দেখার উদ্দেশ্যে ভারত বাংলাদেশের। তো অনেকখানি রাস্তা আসতে হলো, মাঝে পেয়েছি একটা বিল, তারপরে গ্রামীণ জনজীবন দেখেছি, আমের বাগান দেখেছি। সব কিছু দেখে আমরা আর একটা বর্ডার দেখেছি ওই পাশে নদীর ধারে, পূর্ণভবা নদীর ধারে, ওইটা দেখে আমরা চলে আসলাম একদম সর্বশেষ যে গ্রাম পাতারি গ্রাম, সেই গ্রামের পাশেই এই যে ভারত বাংলাদেশের সীমানা দেখার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি বাংলাদেশে। আর কাঁটাতারের ওই পাশেই ভারতের মালদা জেলার হয়তো কোনো এক গ্রাম, আমরা নাম জানি না। যদি আপনারা ওপার থেকে কেউ ভিডিও দেখেন জানাবেন ওই পাশে কোন গ্রাম আছে বা কোন উপজেলা কোন জেলা, আমরা তো আর জানি না, আপনারা জানিয়ে দেবেন। ও নওগাঁ ভ্রমণ পর্বের আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম একদম বাংলাদেশের শেষ সীমানায়। আশা করছি আজকের এই ভ্রমণ পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো গ্রামীণ জনপদের কাহিনী নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।